হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2024-25 সালের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হিস্ট্রি মেজর পেপার ইউনিট 1-এর একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা সেমিস্টার শুরুর প্রথম থেকেই যদি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে শুরু করো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই এই প্রশ্নটি তোমরা ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। কারণ এই প্রশ্নটি প্রথম ইউনিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা মনে রাখবে ইউনিট 1-এর মেন প্রশ্ন এই প্রশ্নটি, তাই সবার আগে এই প্রশ্নটি ভালো করে পড়ে নাও। এটি স্টার চিহ্নিত প্রশ্ন, মনে রাখবে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা যদি এই প্রশ্নটি এখন থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, আমি আশা করি এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট থেকে 10 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষায় থাকবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, যারা আর্থিক সচ্ছলতায় ভোগো, সেই সমস্ত স্টুডেন্টরাও যদি শুধুমাত্র আমার এই ভিডিও চ্যানেল থেকে শুধুমাত্র ভিডিওগুলি দেখে খাতায় টুকে এখন থেকে ভালো করে পড়তে শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। এবং শুধুমাত্র ইউনিট 1-এর এই প্রশ্নটি নয়, এর পাশাপাশি সমস্ত ইউনিট থেকে আমি প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলো, প্রত্যেকটি সিলেবাস ওয়াইজ প্রশ্ন, 5 মার্কের বলো, এমনকি 10 মার্কের বলো, এমনকি 2 মার্কের প্রশ্ন বলো, প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের চ্যানেলে আপলোড করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি দেখবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, ইউনিট 1-এ যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এটি 10 মার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব লেখো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। স্টার চিহ্নিত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপকরণ হিসেবে মুদ্রার গুরুত্ব, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় শিলালিপির গুরুত্ব আলোচনা করো। তোমাদের 5 মার্কেও আসতে পারে যে মুদ্রার গুরুত্ব হিসেবে আসতে পারে, অথবা শিলালিপির গুরুত্ব আসতে পারে 5 10ও আসতে পারে, এমনকি 5 মার্কের একটি প্রশ্ন আসতে পারে। 5 আসুক আর 10 আসুক, তোমরা যদি এই প্রশ্নটি এখন থেকে ভালো করে পড়ো, আমি আশা করি তোমাদের একটি প্রশ্ন এখান থেকে বাদবে না। এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় থাকবে, আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি। চলো উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমে বক্স দিয়ে লিখবে, প্রাচীন ভারতবর্ষে পূর্ণাঙ্গ ইতিহাস আজও রচনা করা সম্ভব হয়নি। আজও অনেক মূল্যবান ঐতিহাসিক তথ্য আমাদের অজানা থেকে গেছে। ভারতবর্ষের জ্ঞানীগুণী অনেক ঋষি এবং মহাঋষিদের জন্ম দিয়ে থাকলেও কোনো পূর্ণাঙ্গ ঐতিহাসিক তথ্য সৃষ্টি করতে পারেনি। এই কারণে আজও আমরা অন্ধকারের পথে হেঁটে চলেছি। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, তবে সান্ত্বনার কথা এই যে বিভিন্ন উপাদানের মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাস এখনও আমরা কিছু আয়ত্ত করতে পেরেছি। যে সমস্ত উপাদানের মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে, তার মধ্যে লিপি ও মুদ্রার স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, পাথর, মাটি, সোনা, রূপা বা তামার ফলকের উৎকীর্ণ লিপিগুলো ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য হিসেবে অশেষ মূল্যবান বলে বিবেচিত হয়। এই দিক থেকে বিচার করলে লিপি তথা লেখাগুলোর গুরুত্ব সাহিত্য থেকেও বেশি। তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব পয়েন্ট করে লিখবে, লেখকগুলিকে দেশি ও বিদেশি এই 2 ভাগে ভাগ করা যায়। ভারতীয় লেখকগুলির মধ্যে অশোকের লেখ সোম প্রথম এবং প্রধান। এই লেখাগুলির শিলাখণ্ডের স্তম্ভ গোত্রে এবং গিরি গুহায় পাওয়া গেছে।
অশোক তার লেখতে সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করেছেন। কেবলমাত্র উত্তর পশ্চিম অঞ্চলে ব্যবহার করেছেন খরষ্টি লিপি। তার লেখগুলি রাজ্য জয়, বৌদ্ধ ধর্ম গ্রহণ, ধর্ম বিজয় নীতি ইত্যাদি বিষয় কথিত আছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাচীন ভারতে প্রাপ্ত শিলালিপিগুলিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর রাজনির্দেশ, 2 নম্বর ধর্মীয় সম্পর্কমূলক, 3 নম্বর রাজপ্রাসাদ, 4 নম্বর দানপত্র। পরের প্যারা আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। পরের পয়েন্ট করে লিখবে, লিপিগুলোর মাধ্যমে প্রাচীন ভারতের সংস্কৃতির দিক ফুটে ওঠে, কারণ এইগুলো নির্মাণ কৌশল থেকে প্রাচীন মানুষের শিল্প নৈপুণ্য অনুধাবন করা যায়। এই আবার লিপিগুলিতে ব্যবহৃত ভাষায় লেখকদের রচনা শৈলী সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, পশ্চিম প্রাচ্যিয়াতে প্রাপ্ত বোখাজুকাই শিলালিপি থেকে আর্যদের অবস্থান সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কলিঙ্গ রাজ্যের হাতিগুম্ফা লিপি, সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী আইহোল লিপির বিশেষভাবে উল্লেখযোগ্য। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব প্রাচীন ভারতের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব ছিল অপরিসীম। তাই লিখিত ইতিহাসের অভাবের কারণে মুদ্রার নির্ভর করতে হয়। প্রাচীন ভারতের এমন কতগুলি রাজা ছিলেন যাদের নাম আমরা কেবলমাত্র মুদ্রা থেকেই জানতে পারি। যেমন ব্যাকট্রিয় গ্রিক শাসকদের 30 জনের নাম আমরা মুদ্রা থেকে জানতে পারি। তাছাড়া 1 নম্বর সাহিত্য থেকেও আমরা যে তথ্য পাই তা মুদ্রার দ্বারা যাচাই করতে পারি। 2 নম্বর তারিখ সম্বলিত মুদ্রার ব্যবস্থা পরস্পরকে জানতে সাহায্য করে। 3 নম্বর তারিখবিহীন মুদ্রা থেকে রাজার নাম জানতে পারি। 4 নম্বর মুদ্রার গুণগত উৎকর্ষ অপকর্ষ থেকে সমকালীন অর্থনৈতিক সম্পর্কে ধারণা লাভ করতে পারি। 5 নম্বর মুদ্রার প্রাপ্তির স্থান থেকে বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কথা জানতে পারা যায়। 6 নম্বর 2টি দেশের মুদ্রার তুলনা করলে উভয়ের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের কথা জানা যায়। 7 নম্বর মুদ্রার ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে কোন রাজার সময় তখনকার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, মুদ্রা তৈরি হতো মূলত তামা, রূপা, সোনা প্রভৃতি ধাতু দিয়ে। গ্রিক আক্রমণের পর থেকে রাজার নাম খোদাই করা মুদ্রার বিশেষ প্রচলন ঘটে। গুপ্ত যুগের মুদ্রা ছিল একটি বিশেষ উপাদান। এই প্রসঙ্গে সমুদ্রগুপ্তের 5 ধরনের মুদ্রার কথা জানা যায়, যা থেকে তার কৃতিত্ব ও ব্যক্তিগত গুণাবলীর পরিচয় পাওয়া যায়। বেশিরভাগ মুদ্রায় সমুদ্রগুপ্ত যোদ্ধা বেশে সুজিত, আবার কখনো বা তিনি বিনা বাঁধন অবস্থায় দেখা যায়। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, পরিশেষে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মুদ্রার গুরুত্ব ক্রমশ হ্রাস পায়। হর্ষবর্ধনের কিংবা পাল প্রতিহার চালুক্য রাষ্ট্রকূট বংশের মুদ্রা নেহাতি অকিঞ্চিৎকর নয়। তা সত্ত্বেও একথা বলা যায় যে নতুন শ্রেণীর মুদ্রা তখনও প্রচলিত হয়েছিল। তাহলে প্রথম ইউনিট থেকে আমি 1 নম্বর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি 5 মার্কের বলো এমনকি 10 মার্কের বলো নোট শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমরা এখন থেকে খুব গভীর মনোযোগ সহকারে পড়ো। আমি আশা করি তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং এর পাশাপাশি তোমরা আর কোন ইউনিটের কোন প্রশ্ন চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।